আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন যাতে আহ, যে সাম্প্রতিক বিষয়গুলো সবাই জানতে পারে এবং বুঝতে পারে। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 2018 সালে। সেখানে তুমুল আন্দোলনের মুখে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এমন একটা চাপ তৈরি করেছিল 2019 সালে, সে সময় জাতীয় নির্বাচন সম্মুখে। তার আগে এমন একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা কিনা পরবর্তী 19 সালের নির্বাচনকে প্রভাব ফেলতে পারে। সেই সময় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং তাদের দলীয় মন্ত্রী এমপিদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর পরামর্শে তারা এই আন্দোলনকে প্রতিহত করার জন্য কৌশলে তারা কোটা সংস্কার আন্দোলনের দাবি মেনে নিয়ে তারা কৌশল খাটিয়েছিল যে কোঠা একেবারে বিলুপ্ত করা হোক, কারণ কোঠা থাকলেই বারবার এই কোঠা নিয়ে আন্দোলন হবে। কিন্তু এটা ছিল একটা কূটকৌশল বা চাল। সরকার জানে যে একটা দেশে আহ, কিছু সংখ্যালঘু সম্প্রদায় থাকে, অনগ্রসর সম্প্রদায় থাকে, তাদেরকে সরকারের বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা একটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে থাকে। কিন্তু সে সময় আমরা সবাই, সারা বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ জনগণ ঐকমত দিয়েছিল, যে আন্দোলন গড়ে তুলেছিল এবং সবার দাবি ছিল কোটা সংস্কার করা হোক। কোটাকে আমরা কখনোই বাতিল করতে বলিনি, কিন্তু সেটা কৌশলে তারা নির্বাচনকে এবং পরবর্তী সরকার গঠন করার একটা কৌশল, যাতে করে তারা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারে, এরকম একটা চক্রান্ত তারা সে সময়ই করেছিল 2018 সালে। তারা সে সময় কোটাকে একদম বিলুপ্ত ঘোষণা করে। পরবর্তীতে সকল ছাত্র সমাজ সেটাকে সাদরে গ্রহণ করেন এবং পরবর্তীতে 41তম বিসিএস, 42তম বিসিএস এবং 43তম বিসিএস পর্যন্ত সকলে কোঠা বিহীনভাবে মেধার ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা নিয়োগপ্রাপ্ত হয়। এটার একটা ওই আন্দোলনের কিন্তু একটা ফল তারা ভোগ করতে পেরেছিল। কিন্তু সরকার ওই যে কৌশল চালিয়েছিল সেটাকে আবার, তখনকার যে চাল, সরকার তো এখন এমন একটি সরকার হয়েছে যে মানে কোনো সুপ্রিম পাওয়ারও তাকে প্রতিহত করতে পারতেছে না বা দমাইতে পারতেছে না। এটার একটা কারণ পার্শ্ববর্তী দেশ ভারত, প্রতিবেশী দেশ, তার একটা বৃহৎ সমর্থন আওয়ামী লীগ সরকারের আছে, যেই কারণে তারা অনেকটাই নিজেকে শক্তিশালী মনে করে। জনগণের আশা আকাঙ্ক্ষা এবং তাদের দাবি দাওয়াকে তোয়াক্কা করে আপনারা অবাক হবেন, যদিও হাইকোর্টের রায়কে আমি অসম্মান করতেছি না, কিন্তু আপনারা কি মনে হয় যে কোনোভাবেই হাইকোর্টের রায় বা এরকম সময় এসে এই রায়টা কেন আসলো? এটার ভিতরে অবশ্যই অবশ্যই রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে। এটা 100%। যে সময়ে, যে গত 15 বছরে বাংলাদেশ সরকারের যত কর্মকাণ্ড হয়েছে, বিরোধী দলের নিপীড়ন দমন, এর প্রতিটা কর্মকাণ্ডই কিন্তু এই সরকারের ইশারায় হয়েছে। সো এইখানে বলার আর বাকি থাকে না যে হাইকোর্ট তার রায়টি সে নিজে নিজেই দিয়েছেন। আজকে ডক্টর আসিফ নজরুল স্যার ডয় ট্রেভিলে বলেছেন যে যে রায়টা দিয়েছেন এটা আসলে সাংবিধানিক এবং আইনি প্রক্রিয়ার পরিপন্থী হয়েছে। হয়তো সেটা আপিল বিভাগে যায় আবার পুনরায় বাতিলও হতে পারে, সেটার প্রত্যাশায় আমরা করতেছি। তো যাই হোক, এরকম করার কারণটা কি? এই সরকারের নির্বাহী, সর্বোচ্চ নির্বাহী পাওয়ারের কথাকে অমান্য করে কি আবার পুনরায় কোঠাকে নিয়ে আসা, প্রথাকে বহাল করার, এটার একটা অবশ্যই কোনো চাল আছে বা কোনো কূটকৌশল রয়েছে সরকারের। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের নির্বাচন হয়ে গেল, হতে না হতেই শপথ নেওয়ার আগেই আমাদের দেশের সরকার দুই দেশের মধ্যে কিছু চুক্তি স্বাক্ষরিত করে, যাতে তাদের দুটি নবাগত সরকার, নতুন সরকার, কিন্তু তারা পরপর 3বার হয়েছে ভারতের সরকার, আমাদের বাংলাদেশের সরকার চতুর্থবারের মতো আছে আওয়ামী লীগ সরকারই। সো তাদের মধ্যে একটা সখ্যতা, আরও ঐক্যবদ্ধতা এবং দুই রাষ্ট্রের সাথে আরও গভীর সম্পর্ক। কারণ আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে ভারতের যে নির্বাচনটি হয়েছে সেটাও 100% স্বচ্ছতার হয়নি, আর বাংলাদেশেরটা তো একদম একটি নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। সো তাদের সরকার এবং দুটি দেশ পাশাপাশি হওয়ার কারণে তারা কূটনৈতিক কাজগুলোকে আরও শক্তিশালী এবং সম্পর্কে করার কারণে আরও শক্তিশালী করার কারণে একটা নতুন কৌশল করেছেন। যেমন যেমন দেশের সার্বভৌমত্বের স্বার্থে বা দেশের জাতীয় স্বার্থগুলো বিসর্জন দিয়ে দুই সরকারের এই বন্ধুত্ব কোনোভাবেই বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে না। কারণ যদি থাকতে চায়, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করতে চায়, তাহলে তারা জনগণের সমর্থিত সরকার লাগবে। কিন্তু তারা ভারতের সমর্থিত সরকার, যেই কারণে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে যে কয়েকটি চুক্তি করেছে, যেই কারণে সেই চুক্তিগুলোকে আড়াল করার কারণে
আজকে ছাত্র সমাজকে সেই 18 সালের যে আন্দোলন, সেই আন্দোলনকে উস্কে দিয়ে আবার তারা মাঠে ছাত্র সমাজকে দিয়েছে। এটার একমাত্রই কারণ হচ্ছে যে বড় বড় কর্মকাণ্ডগুলো হয়ে গেল। আপনারা জানেন যে বাংলাদেশের আহ, রেল, বাংলাদেশের উপর দিয়ে যে রেল ট্রান্সপোর্ট বা করিডোর, যেটা আমরা বলতেছি ট্রান্সপোর্ট না করিডোর, সেই করিডোরটি সরকার দিয়ে গেল। আসলে এটা কোনো দেশকে দিতে পারে? একটা স্বাধীন দেশ অবশ্যই দিতে পারে, কিন্তু করিডোর না, ট্রান্সপোর্ট দিতে পারে। তো যেই কারণে এটা এত বড় একটা স্বার্থ বা দেশ বিক্রির মতো একটা বিষয়কে হাইড করার জন্য এই কোটা সংস্কার আন্দোলন সামনে নিয়ে আসা হয়েছে। এখন দেশের জনগণ দেশের স্বার্থ রক্ষা করবে না তাদের অধিকার রক্ষা করবে? এই আন্দোলনে মানুষ এখন কিং কর্তব্যে বিমূঢ় হয়ে আছে। আপনারা দেখেন এখন ছাত্র সমাজ কি আন্দোলন করবে? দেশের স্বার্থ নিয়ে আলোচনা করবে? এখন মিডিয়াগুলোও তো এই কোটা সংস্কার আন্দোলনকে বিভিন্নভাবে প্রচার করতেছে, অথচ ভারত বাংলাদেশের সম্পর্কের যে চুক্তিগুলো হয়েছে তিস্তার কোনো সমাধান নাই। আপনারা দেখেন কোনো বৃষ্টি নেই, বন্যা নেই, হঠাৎ করে তিস্তার পানি 48টি গেট তারা খুলে দিয়ে একদম উত্তরবঙ্গকে বন্যায় ভেসে দিচ্ছে। তো এই বিষয়গুলো হাইড করার জন্যই সরকার কোটা সংস্কারকে বা কোটা সংস্কার আন্দোলনের যেই দাবি 18 সালে, সেই দাবিকে আবার উস্কে দিয়ে সেটাকে কোটাকে বহাল রাখার একটা অপচেষ্টা করতেছে। এখন সরকার হয়তোবা কৌশলে এই দাবি মেনে নিবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী করবে যেন এর মাঝে অনেকগুলো চুক্তি, অনেকগুলো ইস্যু হাইড হয়ে যায়, যাতে করে সরকারের দীর্ঘস্থায়িত্ব হয়। এই কৌশলটাই তারা করতেছে। কিন্তু বাংলাদেশের যারা আমরা রাজনৈতিক কর্মী রয়েছি, সামাজিক কর্মী রয়েছি এবং মানবাধিকার কর্মী রয়েছি, তাদেরকে সচেতন করতে হবে, দেশবাসীকে জানাইতে হবে যে এখনই সময়ে এই কোটা সংস্কারের সাথে সাথে রাষ্ট্র সংস্কার করতে হবে। যদি আমরা এই রাষ্ট্রকে সংস্কার করতে না পারি, অদূর ভবিষ্যতে আমাদের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে যাবে। আমি দেশবাসীকে এবং তরুণ ছাত্র সমাজকে বলতে চাই, আপনারা পড়ার টেবিলে থেকে কি করবেন? এই কোঠার মতো যদি সামাজিক ব্যাধি রাষ্ট্রে সংক্রমণ ছড়ায়, তাহলে আপনি পড়াশোনা করবেন কেমন করে? পড়াশোনা যে করে আপনার মেধাকে বিকশিত করবেন, করে আপনি যে একটা ভালো আপনার মূল্যায়নের জন্য যে একটা চাকরি দিবে সরকার বা রাষ্ট্র, সেটা তো দিতে পারবে না। এই কোঠার যে কষাঘাতে আপনি আহত হয়ে যাবেন। তো তাই আমি বলবো, রাজপথে আপনারা যে যে জায়গায় থেকে আছেন রাজপথে নেমে আসেন। এই কোটার সাথে সাথে আমরা কোটা সংস্কারের সাথে সাথে আমরা রাষ্ট্র সংস্কার করি। এই দেশের মানুষকে, জনগণকে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।